বঙ্গবন্ধু কন্যার কোনো বিকল্প নেই, ওনাকে আবার আনেন, দেখেন যে এই যে যে বর্তমান সমস্যা হচ্ছে তাহলে সম্ভব না। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবেন, তারপরে আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছিলেন যে 2041-এর ভেতরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পৌঁছাবে। এই কাজটা বাধাগ্রস্ত হলো, আমাদেরকে আরো 50 বছর পিছিয়ে দেওয়া হলো। বাংলাদেশের জনগণ খাম্বা তারেক থেকে তাকে এখন কার্ড তারেক বলা হচ্ছে, কার্ড রহমান বলা হচ্ছে। তবে কি জনগণ তাদেরকে রেড কার্ড ধরিয়ে দিয়ে আবার ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাবে বলে? বা বঙ্গবন্ধু কন্যা কি দিয়েছিলেন সেন্ট মার্টিন? বঙ্গবন্ধু কন্যা কি দিয়েছিলেন করিডোর? তারপরেও শেখ হাসিনা ভালা না, তারপরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালা না, তারপরেও আওয়ামী লীগ ভালা না। ভালা কারা? যারা এখন পুরো বাংলাদেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করেছে। এমনকি বিমান বাহিনীর ভিতরে পাওয়া যাচ্ছে, পুলিশ বাহিনীর ভিতরে পাকিস্তানি জঙ্গি টিটিপি পাওয়া যাচ্ছে। বাইরে যদি দেখেন যে এই যে 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 আওয়ামী লীগ তো কোনো গোপন চুক্তি করেনি, তো এদের কেন গোপন চুক্তি করতে হবে? এই গোপন চুক্তি কেন করলো? এই গোপন চুক্তির ভিতরে কি আছে? আমি বলি যদি এত দেশপ্রেম থাকে তাহলে এই গোপন চুক্তিটা সংসদে ওপেনলি আলোচনা হোক, দেখবো যে কাকে কতটা দেশপ্রেমিক। এবং আরো মজার বিষয় যে আদম ব্যাপারী ইউনূস সাহেব আসিফ স্যারকে নিয়ে 26 লক্ষ ভারতীয় খুঁজে পায় নাই, আর একটা চুক্তিও পায় নাই যেটা শেখ হাসিনা যে অভিযোগ করা হয় দেশ বিক্রি করছে, বা একটা চুক্তিও বাতিল তারা করে নাই। এমনকি এই যে মুসলেকা সরকার, যে সরকার পৃথিবীতে সব দেশে বিরোধী দল থাকে, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সরকারি বিরোধী দল থাকে জামাত, তারা মিলকে জুলকেও আজ পর্যন্ত একটা নীতি বা একটা মানে একটা চুক্তির একটা লাইন বের করতে পারলো না যেটা ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। পারে না। এইবার আসেন মূল প্রশ্ন যেটা ছিল যে মেট্রো রেল কি তাপমাত্রা বাড়ায়। এটা যদি আমি একটা সামান্য একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। নিউ ইয়র্ক সিটিতে সাবওয়ে আছে যেটাকে মেট্রো বলা হয়, লন্ডনে টিউব বলে যেটা এই তার মানে কি আমেরিকার মানুষ গাধা, ইংল্যান্ডের মানুষ গাধা, ফ্রান্সের মানুষ গাধা, ফ্রান্সেও ট্রেনে, আর পুরো ইউরোপটা ট্রেনে যোগাযোগ এবং সব ইলেকট্রিক পুরো ইউরোপ। হ্যাঁ, তাহলে তাদের তাপমাত্রা বেড়ে তাদের তাপমাত্রা এই যে দুইটা ইউনিভার্সিটির গাধারা যে করলেন তাদের আপনি এতে সিম্পল আমি উদাহরণ দিলাম যে এই সব দেশ পাশ্চাত্যে যত ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়েছে এবং তারা বিদ্যুতে চলে, তারা তো দেখলো না এরকম প্রবলেম। বাংলাদেশে এত ব্রিলিয়ান্ট মানুষ হয়ে গেল, তাদের নোবেল পুরস্কার পাওয়া উচিত ইউনূসের মতো আমার মনে হয়। না হলে এই ধরনের কথা কিভাবে বলে? আপনি চিন্তা করেন, এটার সঙ্গে আপনি বিদ্যুতে চলছে কিন্তু এইটার কারণে টেম্পারেচার বাড়ছে, এইরকম নজির আমি পৃথিবীর ইতিহাসে দেখিনি। এটা কখনো সম্ভব না, এটা ইম্পসিবল। আপনি যদি বলেন যে ঢাকা শহরে প্রতিটা যে উইন্ডো এয়ার কান্ডিশনার যে পরিমাণ হিট ডিসিপেট করে তার জন্য সমস্যা হতে পারে, ঢাকা শহরে বাতাস চলা, বিল্ডিং গুলি বড় হচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আর এইগুলি না রেখে ওনারা আসছেন মেট্রো রেলের পিছনে লেগে গেছেন, কারণ ওনাদের তো কোনো কাজ নেই, ওনারা নিজেরা কোনো কিছু। এখন পর্যন্ত লোনের পরিমাণ বেড়েছে, কোনো প্রজেক্ট হাতে নেই, লোন বাড়বে কেন? প্রতি বছর লোন নিচ্ছেন, এই সরকার এসে যে পরিমাণ লোন করেছেন সেটা দিয়ে কোনো প্রজেক্ট হাতে নিয়েছেন? কোনো মেগা প্রজেক্ট? তার মানে প্রজেক্ট হাতে না নিয়ে তাহলে লোন বাড়ে কেন? লোন আসে কেন? লোন আসার তো প্রশ্ন উঠে না, তাই না? সুতরাং এইগুলি এই সরকারের অদক্ষতা, অপরিপক্কতা, পরিকল্পনার অভাব, বুদ্ধির অভাব। মাঝে মাঝে এরা বুদ্ধি প্রতিবন্ধী, না হলে কেন এই অবস্থা হবে? 2001 থেকে 2006 পর্যন্ত এই বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকা অবস্থায় তারা তখন IMF থেকে শুরু করে সবাই বলছিল বাংলাদেশে যে গ্যাস আছে, এই গ্যাস নেক্সট 50 বছরেও কিছুই হবে না, বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, সুতরাং এক্সপোর্ট করতে বলেছিল, তাই না? কিন্তু বঙ্গবন্ধু কন্যা বলছিলেন না, দেশের সম্পদ দেশের মানুষ ব্যবহার করবে, এবং তাদের নিয়ে আন্দোলন শুরু করলে, এবং কনসার্টে মনে আছে কৃষক সহ 50 জনকে হত্যা করে এরা। সুতরাং তাদের কাছে সেভাবে কৃষি স্বনির্ভর বাংলাদেশ কল্পনা করে না, অথবা কিভাবে পাওয়ার যারা পাওয়ার ডিপেন্ডেন্সি দিবে না, পাওয়ার ডিপেন্ড যদি সেইটা হতো, তারা তো দেখেন, আপনার আরো একটা জিনিস মনে করিয়ে দেয় যে তারা
91 সালে যখন ক্ষমতায় আসলো, একটা কোম্পানিকে, সেলফোন কোম্পানিকে পারমিশন দিয়েছে, সেটা হচ্ছে মোর্শেদ খানের সিটিসেল, আপনার মনে থাকার কথা। অথচ বঙ্গবন্ধু কন্যা যখন এই 96 সালে ক্ষমতায় আসলেন, তখন উনি ওপেন করে দিলেন যাতে বেশি কোম্পানি আসতে পারে, মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের যাতে ক্রয় ক্ষমতার ভেতরে থাকে। এই সবগুলি করলেন একমাত্র যে যাতে দেশের উপকার হয়, অথচ তাকে আমরা ফ্যাসিস্ট বলি। আমি মাঝে মাঝে, আপনি শুনেন কিনা জানি না, অ্যাডভোকেট মোহসেন রশিদ, মুসলিম লীগের সভাপতি, উনি মাঝে মাঝে খুব মজার কথা বলে যে ফ্যাসিস্ট বললেন। আমি ওনার অনেক সমালোচনা করেছি, কিন্তু আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে কোন রকম রাজি না, কারণ ওনার মতো এইরকম ভিশনারি বা ওনার যে ক্রাইসিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং এত সুনিপুণ ভাবে করেছেন। এবং যে বর্তমান মুচলেকা প্রধানমন্ত্রী বলেছেন $237 বিলিয়ন, $6 বিলিয়ন চুরি হয়েছে, বলে যে এটা হয়নি, উনি ডিফেন্ড করছে, মুসলিম লীগ করেন, অথচ রাজনৈতিক ভিন্নতা দেখেন, আমার শত্রু আমার প্রশংসা করছে, তাই না? রাইট রাইট। আবার তারা যে কথাগুলি বলেছে, দেখছেন কিনা যে এইগুলি অঙ্ক করলে কিন্তু মিলে না, যে আপনার যে টাকার কথা বলছে। সুতরাং এই যে অবস্থা যদি দেখেন, তাহলে আমি বলবো যে বঙ্গবন্ধু কন্যার কোনো বিকল্প নেই, ওনাকে আবার আনেন, দেখেন যে এই যে বর্তমান সমস্যা হচ্ছে, তাহলে সম্ভব না। ওনারা বলেছেন গত প্রথম বছর 28 বিলিয়ন ডলার, তারপরে বলছে 44 বিলিয়ন, তারপরে বলছে 16.5%, 66 বিলিয়ন, তারপরে 22.5% রেটে 90 বিলিয়ন হয়েছে। এই দুইটা অ্যাড করলে তো 6 বিলিয়ন শর্টেজ হয়। তাহলে তো এই 6 বিলিয়ন কোত্থেকে আসলো? ওই যে বই পড়ছিলেন মস্কোতে বসে দেবপ্রিয়, সেই 6 বিলিয়ন ডলার অ্যাড করে দিয়েছেন, ওইখান থেকে উনি 6 বিলিয়ন অ্যাড করে 234 বিলিয়ন বানাই দিয়েছেন। এই হচ্ছে ব্যাপারগুলি। এখন এই দেখেন কত মানুষের, আপনি রূপপুরে যদি যান, এখন আমরা যারা গেছে তাদের আমি সব শুনেছি যে একটা বিউটিফুল সিটি হয়ে গেছে, যেখানে কর্মসংস্থান হয়েছে। তাহলে শুধুমাত্র যে এইটা একটা পাওয়ার প্ল্যান্ট হলো সেইটা না, একটা সিটির জন্ম হলো, মানুষের কর্মসংস্থান বাড়লো, মানুষের পর্যটন শিল্প বাড়লো। সুতরাং সব মিলিয়ে যদি দেখেন যে একটা কত বড় প্রকল্প, যার মাধ্যমে বাংলাদেশের আয় হতে পারে। কিন্তু এইটাকে ইয়া দেওয়া হলো যে না, এটা খারাপ করছে, তখন যারা বলছে, এখন দেখেন তারাই সুবিধা পাচ্ছে। এটা হচ্ছে বাঙালি। সুতরাং সেই মেট্রো রেলে পালে পালে উঠে সে মিছিল মিটিং করে, শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য ওই মেট্রো রেলে উঠতে হয়, শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করতে ওই পদ্মার উপর দিয়ে আসতে হয়, তাদের বিকল্প নাই। সুতরাং এই সব মিলিয়ে দেখা, বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবেন, তারপরে আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছিলেন যে 2041 ভেতরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পৌঁছাবে। এই কাজটা বাধাগ্রস্ত হলো, আমাদেরকে আরো 50 বছর পিছিয়ে দেওয়া হলো। এইটা হয়েছে, এইটা করেছে এই মুচলেকা প্রধানমন্ত্রী। এখন যে অবস্থা করছে, তাদের ধরেন আরো একটা জিনিস বলে, আপনি জানেন পাম অয়েল কোথায়? ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, এখানে হচ্ছে সবচেয়ে পৃথিবীর 90% পাম অয়েল এখান থেকে আসে, তাই না? এখন যদি আপনাকে পাম অয়েল যদি কানাডা অথবা যুক্তরাষ্ট্র অথবা ইউরোপের কোনো দেশ থেকে ইম্পোর্ট করতে হয়, তার মানে আপনার কতটা ডিস্টেন্স দূরে যাচ্ছেন। তারা অন্য দেশ থেকে, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অথবা থাইল্যান্ড থেকে তারা ইম্পোর্ট করবে, তারপরে তারা প্রফিট করবে, তারপরে আপনার কাছে সেল করবে। তার মানে বেশি দামে আপনাকে কিনতে হবে, আপনার ক্যারিং কস্ট বেড়ে যাবে, আপনার জনগণের কাছে যে সস্তায় পৌঁছানোর কথা সেইটা আপনি পারবেন না, আপনাকে বেশি দামে চার্জ করতে হবে। সুতরাং এই যে ধোকা দেওয়া, এটা একটা। আপনি আরো দেখেন এলএনজির ব্যাপারে আপনার মনে থাকে, আশিক চৌধুরী একটা চুক্তি করেছিল, প্রথমে বলেছিল যে বাংলাদেশের সঙ্গে, আসলে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি করেনি, এটা একটা প্রাইভেট এন্টিটি এই সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে প্রাইভেট এন্টিটিটা, এইটা এখনো প্রোডাকশনে যায়নি, তাদের ফান্ডিংও জোগাড় হয়নি। যদি তাদের ওয়েবসাইট, এটা আমি পড়েছি যে যদি তাদের ফান্ডিং জোগাড় হয়, তারা সমস্ত পারমিট পায়, তাহলে তারা প্রথম প্রোডাকশনে যাবে 2030 অথবা 2032-এ। তাহলে বাকি এই যে 6-7 বছর বাংলাদেশ কিভাবে বাঁচবে?
তো এই হচ্ছে মুচলেকা, এবং তিনি কিন্তু এখনো বহাল তবিয়ত আশিক চৌধুরী আছেন এই আমার তথাকথিত মুচলেকা প্রধানমন্ত্রীর আন্ডারে। সুতরাং এদের দ্বারা সমস্যা সৃষ্টি করা ছাড়া সমস্যার সমাধানের কোনো পন্থা আমি দেখি না। আমার মনে হয় না তারা এই সমস্যাগুলি বুঝেন বা বোঝার চেষ্টা করেন, বা সমাধান বুঝতে পারলে না সমাধানের প্রশ্ন আসে। সুতরাং এটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং বঙ্গবন্ধু কন্যা যে ভিশনারি ছিলেন, এইটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি থেকে শুরু করে এই যে আমি মহেশখালীতে যে স্টোরেজ দেখালাম, আপনার মেট্রো রেল থেকে শুরু করে এই উড়াল সেতু থেকে শুরু করে থার্ড টার্মিনাল থেকে শুরু করে পদ্মা সেতু, আপনি কর্ণফুলী টানেল, অথবা কক্সবাজারে যে আপনার বিমানবন্দরটি করেছিলেন, অথবা একটা পর্যটন শিল্প গড়ে তোলা, যে এই পর্যটন শিল্প গড়তে গেলেও বিদ্যুতের দরকার, তাছাড়া তো পারবেন না আপনি। ছোট ছোট দেশ আছে যারা পর্যটন, মৌলবীরাজে আওয়ামী লীগের গালি দিবে, সে গালি দিতে গেলেও তো বিদ্যুৎ দরকার। আমার ভাবির পোলারা যে মাইক দিয়ে গালি দিবে, মঞ্চে গালি দিবে, সেখানেও তো আলো দরকার, গালি দিতে গেলেও তো আলো দরকার। কেমনে অন্ধকারে তো তাদের, এমনি আমার ভাবির পোলা আমার মতো কালা, ওরা তো দিনের বেলায় চোখে দেওয়া যায় না, বাতি ছাড়া কেমনে দেখবে? এটা আমার ভাবির পোলারা বোঝে না। যে সুতরাং এই সেক্টরটা না করলে বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছিল, এই যে ধরেন ঢাকার ট্যানারি থেকে অন্য জায়গায় সাভারের দিকে সরিয়ে নেওয়া হলো, ওখানে তাহলে এই কাজটা যদি বিদ্যুৎ এবং এই ইন্ডাস্ট্রিটা গ্রো করেছে, তার মানে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এইগুলো কোনো কিছু সম্ভব ছিল না যদি বিদ্যুৎ না থাকতো। আপনি যেটা শুরুতেই বলছিলাম যে গ্রামে একটা স্কুলে একজন স্টুডেন্টও আপনার দেখেন সে কন্টেন্ট ক্রিয়েট করছে অথবা ফ্রিল্যান্সিং করছে। আমি মাঝে দেখলাম একটা হাই স্কুলে পড়ে, তার 1 কোটি না 2 কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে এই ফ্রিল্যান্সিং করে। তাহলে কিভাবে করতো? একজন গ্রামের কৃষক সেচ প্রকল্প পাচ্ছে, এবং এই সেচ প্রকল্প বিদ্যুতের মাধ্যমে। এই বঙ্গবন্ধু কন্যা আরো করেছিলেন যে আপনার এই সোলার প্রজেক্টও দিয়েছিলেন কৃষকদের জন্য, কিন্তু এইগুলি সবই বন্ধ করে দেওয়া হয়েছে। টোটাল 5000 মেগাওয়াট আসার কথা ছিল, যেটা বলছিলাম যে আপনার সোলার থেকে। তাহলে তো বাংলাদেশের 5000 মেগাওয়াট চাহিদা মানে পূরণ হয়ে যেত, কিন্তু সেটা তো করেনি, ইউনুস বন্ধ করে দিয়েছে। তোরা ইউনুসকে কেন বিচারের আওতায় আনেন না? আপনি দেখেন প্রতিটা প্রবলেম যারা সৃষ্টি করলো তাদেরকে বিচারের আওতায় আনছেন না। এই যে এখন শিশুরা মারা যাচ্ছে প্রতিদিন হামের থেকে, তাদের কেন ওই যে নূরজাহান বেগমকে? আমি আরেকটু ওই যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে এই ব্যাপারে বলতে, মানে যদিও আমাদের মূল প্রসঙ্গ আজকে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, পারমাণবিক চুল্লি নিয়ে রাশিয়ার, কিন্তু একজন লিখেছে যে বাংলাদেশ এই মুহূর্তে তাকে যে খাম্বা তারেক বলা হতো, একজন আমাদের ওকে আপার পোস্ট আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছে যে তাকে এখন রেড রহমান বলা শুরু করেছে লোকজন। তারেক রহমান আর বলতে চাচ্ছে না, খাম্বা থেকে রেড রহমান উপাধি দেওয়া হয়ে গেছে। অনেকেই দেখলাম সেটা আবার এখানে আমাকে পাঠিয়েছে এটা। এখন কি আপনারা তাকে খাম্বা রহমান বলতে পারবেন? তাকে তখন কার্ড রহমান বলতে হবে। কার্ড বাবা, আমি তো বললাম, আমি শুরুতে বললাম না যে খাম্বা আছে বিদ্যুৎ নেই, পাম্প আছে তেল নেই, কার্ড আছে টাকা নেই, টাকা বাবা কোথায় যায়? তো এই অবস্থা। এখন আপনি যে কোনো এই যে বড় বড় প্রকল্পগুলি হাতে নিয়েছিল, এই প্রকল্পের সুবিধা এখন জনগণ দেখছে, বা যারা এখন ক্ষমতায় আছে তারা ভোগ করছে। তো আপনি কি মনে করেন বিদ্যুতের যে বর্তমান সমস্যা, ক্রাইসিস তৈরি হয়েছে, জননেত্রী শেখ হাসিনা তো ছিলেন ক্রাইসিস ম্যানেজার, জনগণ কি শেষ মুহূর্তে এই কার্ড রহমানকে শেষে রেড কার্ড দিয়ে দিবে না? তো এত কার্ড দিতে দিতে তাকেই তো পরে রেড কার্ড দিয়ে দিবে না? তো আপনি কি? আমি মনে করি এখন পর্যন্ত আমি যেটা দেখছি তাতে মনে হচ্ছে এইটার অশনি সংকেত আসছে, এবং এটা অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন। 6 মাস থেকে 2 বছরের ভিতরে এটা দেখবেন। কেন আমি বলছি, ধরেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্টার্ট করলো, এবং তারা যে ইকুইপমেন্ট গুলো আনার কথা ছিল, যেটা রিকমেন্ডেশন ছিল, যেটা বাংলাদেশে হচ্ছে অ্যাটমিক এনার্জি এটা তদারকি করে, তাই না? অন্য দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন এটা নিয়ন্ত্রণ করে। এখন যদি কোনো সেফটি ইস্যু হয়, তখন আপনার এই প্ল্যান্ট স্টার্ট করতে পারবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইটার ফিউল যদি আমেরিকা বলে যে না রাশিয়া থেকে কিনতে পারবে না, তখন কি করবেন? সমস্যাগুলো চিন্তা করেন। 3 নাম্বার, আপনার এইটা
এইটা যে ওয়েস্ট, নিউক্লিয়ার ওয়েস্ট, এটা রাশিয়াতে চলে যাওয়ার কথা ছিল। এই ওয়েস্টটা এখন কোথায় এটা যাবে? কথা ছিল, এই ওয়েস্ট এখন কোথায় যাবে? এই ওয়েস্টটা কিন্তু খুব ডেঞ্জারাস, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস। সো আপনি তো যে কোনো জায়গায় ওয়েস্ট মাটির নিচে পুঁততে পারেন না। তো এইগুলি কোথায় যাবে? এইগুলি কি উনি বুঝেন? এইগুলি ওনার বোঝার ক্ষমতা আছে? সুতরাং এই বড় বড় জিনিসগুলি দেখতে হবে। ওনারা হয়তো সাময়িক সুবিধা ভোগ করছেন, কিন্তু এইগুলি যে ম্যানেজ করা, আমি মাঝে একটা অনুষ্ঠানে বলছিলাম যে শেখ হাসিনা যেগুলি রেখে গেছেন ওইটাকে যদি ঠিকমতো তদারকি করতে পারে এই সরকার সফল হয়ে যেত। কিন্তু ওই তদারকি করার যে ক্ষমতা বা মানসিকতা বা বুদ্ধি বা বিবেক, সেইটা এই সরকারের নেই। যদি থাকতো তাহলে তো আর এই প্রবলেমে পড়ে না। আপনাকে তো দেখিয়ে দিলাম যে মহেশখালীতে কি একটা মানে স্টোরেজ ফ্যাসিলিটি, এর বাইরেও স্টোরেজ ছিল। সেগুলি কেন? আমি প্রাইভেট সেক্টরে কথা বলছিলাম যে তাদের বিদ্যুৎ কি অবস্থা, বলছে জ্বালানি মানে আপনার যে ফার্নেস অয়েলটা ব্যবহার করা হয় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেইগুলি প্রায় শেষ। নেক্সট উইক থেকে হয়তো তারা 20% এফিসিয়েন্সিতে রান করবে, তারপরে তাদের না পেলে বন্ধ করে দেবে। এখন তারা পারমিশন নিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, এক মাসের 40 দিনের জন্য পারমিশন দিয়েছে যে রাশিয়া থেকে তেল কিনতে পারবে, তাই তো? কিন্তু রাশিয়া কি বলেছে? কি বলেন এরা বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়ে গেছিল, তারা আবার খরিদ সেখান থেকে ফেরত এনেছে, বাকি তো নগদে জানি না। তাদের নিজেদের দেশ আবার এখন আবার এই জামাত বিএনপির দেশ, ভাবির বলদের দেশ, এখন আবার আমেরিকার অনুমতি কেন নিতে হবে? বুঝলাম না, এটা কি দেশ আমেরিকা হয়ে গেছে নাকি আমেরিকার গোলাম হয়ে গেছে? এই বিষয়ে যদি আপনার গোলাম তো হয়েছে, ওই গোলাম না হলে দেখেন এখন আমেরিকা বলছে যে তারা 1 মাসের জন্য 48 দিনের জন্য পারমিশন দিয়েছে রাশিয়া থেকে, আর রাশিয়া বলছে যে আমরা 4 মাসের আগে তোমাকে কোনো কিছু দিতে পারবো না। এই 4 মাস কি করবে? 1 নাম্বার। 2 নাম্বার, আমেরিকা বলছে রাশিয়া থেকে কিন্তু আনতে, কিন্তু এই এলসিটা কিসে হবে? ডলারে হলে তো আমেরিকার তো স্যাংশন আছে রাশিয়ার এগেইনস্টে, তাহলে এলসি কিভাবে করবে? আপনি ব্যাপারটা বুঝেন যে কোথায় আমরা যে দাঁড়িয়েছি। এই যে ব্যালেন্স করা, ক্রাইসিস ম্যানেজমেন্ট করা, এটা বঙ্গবন্ধু কন্যাই করেছিলেন, যার জন্য উনি এটা বুঝতেন যে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে হবে। আমি শুনেন, আপনি অনেকগুলি সাক্ষাৎকার দিয়েছে ইন্ডিয়ান জার্নালিস্টদের। আমি বলি যে বাংলাদেশের রাজনীতিতে 2 জন মানুষ ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে, একটা বঙ্গবন্ধু, একটা ওনার মেয়ে। অনেকে প্রশ্ন করেছে কিভাবে। আমি বললাম যে দেখেন, বঙ্গবন্ধু কন্যা তো ইন্ডিয়ার সঙ্গে কোনো সামরিক চুক্তি করে নাই বা সামরিক সরঞ্জামাদিও কিনেন নাই। 2 নাম্বার, বাংলাদেশের আয়তন বেড়েছে, তার মানে কি ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ তার অধিকার আদায় করেছে, ছিটমহল টিটমহল নিয়ে নিচ্ছে, তার মানে ইন্ডিয়ার কনস্টিটিউশন চেঞ্জ করে দিয়েছে। 3 নাম্বার, আমি বলছি বাংলাদেশের সমুদ্র বিজয়ের জন্য ইন্ডিয়াকে কোর্টে নিয়ে গেছে, সেখানে সমুদ্র বিজয় হয়েছে। তারপরে 4 নাম্বার, ইন্ডিয়াকে আবার করেছে যে আপনার ইনভেস্ট করতে বাধ্য করেছে। আবার পানির যে 30 বছরের চুক্তি করেছিল, ওই চুক্তি এখনো চলছে, তাই না? এই যে পানি নিয়ে আসছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছিল আপনার শেখ হাসিনা এত চতুর, এত ভালো পলিটিশিয়ান, উনি আমাদের 2 বুড়োর কান মলে দিয়ে পানি নিয়ে গেলেন। এখন বঙ্গবন্ধু এমন ভাবে পৃথিবীর ইতিহাসে দেখেছেন যে সৈন্যবাহিনী যেখানে গেছে সেখান থেকে অন্য দেশের পরাশক্তির সৈন্যবাহিনী সেখান থেকে ফেরত যায়নি। বঙ্গবন্ধু কন্যা সেটা করেছিলেন, 3 মাসের ভিতরে ইন্ডিয়ার সৈন্য চলে গেছে। ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু যখন যান, ইন্ডিয়া বাতাস বলছে না, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। আবার যখন ভুট্টোকে ডাকলেন সম্পর্ক নর্মালাইজ করার জন্য, তখন ইন্ডিয়া বলছে না, বলছে যে বাংলাদেশ স্বাধীন, তার নিজস্ব। শুধু এই আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আপনাকে আরো সুনির্দিষ্ট কিছু প্রশ্নের মাধ্যমে আমরা শেষ করতে চাই। তাহলে যে আসলে আমরা জানি যে আজকাল কোচিং সেন্টারে, শিবিরের কোচিং সেন্টার থেকে গিয়ে যায় গবেষক হয়, অথবা শিবিরের প্রফেসরেরা কোচিং সেন্টারে গিয়ে শিক্ষক হয়, এটাও আমরা জানি। তো তাদের তো ওই যে সতীনের পোলা যতই সুন্দর হোক, ওইটা চেহারা ভালো লাগে না। নিজের পোলার চেহারা যদি আমার মতো হয়, খুব ভালো, প্রিন্স হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দেশের, মানে যারে দেখতে নারী তার চলন বাঁকা। অর্থাৎ আওয়ামী লীগের কোন উন্নয়ন কয়েকদিন পরে এও বলতে পারে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে ভালো দেখা যায় না, কিরকম
উঁচা উঁচা দেখা যায়, বলতেই পারে অভিযোগ। মানে আমি যখন আপনার মানে ইচ্ছাকৃত আপনার নামে বদনাম করব বা আপনার দুর্নাম করব বা আপনার প্রতি ঈর্ষা ফিল করব, তখন যা ইচ্ছা তাই বলতে পারি। কারণ কথা বলতে তো ট্যাক্স লাগে না। আমরা দেখেছি সংসদে আমের টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, কথা নাই। বিদ্যুৎ সমস্যার কথা নাই, চুক্তি নিয়ে সংসদে কোনো কথা নাই। সংসদে শুধু সারাদিন কথা বিয়ে শাদী, আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরে কে কাকে কি বলছে, গুপ্ত না সুপ্ত, এগুলো নিয়ে তাদের আলোচনা। মানে ইয়ার কি ফাজলিমি। বাংলাদেশ সংসদ না তো মনে হয় যে পাড়ার কোনো ক্লাব। আমি আপনার কাছে যেটা, তাহলে এই যে সমস্যায় আমরা পড়ে গেলাম, বিষয়টা কি এমন দাঁড়ালো না যে ক্রাইসিস ম্যানেজার জননেত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের বোধহয় আর উত্তরণের পথ নাই? কেউ কেউ আশা করেছিল আমাদের বামপন্থী বন্ধুরা বিকল্প আছে, বিকল্প আছে, বিকল্প কে? 18 মাস দেখলো, এখন সেই বিকল্প আলারাই দেখলাম মিছিল করতেছে, বিকল্প আলারাই। এখন কি মনে হয় আপনার যে এই বাংলাদেশের জনগণ খাম্বা তারেক থেকে তাকে এখন কার্ড তারেক বলা হচ্ছে, কার্ড রহমান বলা হচ্ছে, তবে কি জনগণ তাদেরকে রেড কার্ড ধরিয়ে দিয়ে আবার ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাবে বলে আপনি মনে করেন? এই ধরনের ইঙ্গিত আমি দেখছি। আর একটা কারণ হতে পারে যে ওই যে শিক্ষকরা যেটা বলেছেন যে মেট্রো রেল কারণে, এটার আর একটা কারণও হতে পারে। সেটা হচ্ছে যে বিদ্যুতের যেহেতু ঘাটতি আছে, বিদ্যুৎ মেট্রো রেলটা চলে তো বিদ্যুতে, তাই না? বিদ্যুৎ যদি নিরবিচ্ছিন্ন, যাতে এটা বন্ধ করা যায়, জন্য তাদেরকে দিয়ে একটা গবেষণা করা হয়েছে যে তারা আপনাকে বলছে এটা ভালো, এটা বন্ধ রাখেন। জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এটা সাজানো হয়েছে। এটা একটা কারণ হতে পারে, আমি একেবারে উড়িয়ে দিচ্ছি এইটা। আর বামদের কথা বলছেন, বামরা তো তারা গিয়েছিল ইউনূসের কাছে, মনে করছে ইউনূস ফরহাদ মাঝার সহ মতিউর রহমান, মাহফুজা নাম, এদের কাছে গিয়েছিল। তারা তো এই মানে টাকা, ইউএসএইড এর টাকা খেয়েছে, সেটা সবাই জানে। এখন আসছে, তারপরে আপনার ব্রাকেও খেয়েছে। সুতরাং তাদের কাছ থেকে আপনি এর চেয়ে ভালো কোনো কিছু আশা করতে পারেন না। আর ক্রাইসিস ম্যানেজমেন্টে যেটা বলছিলাম যে এই আমি ওই অ্যাডভোকেট মহসিন রশিদের কথা শুনি, উনি খুব ভালো কথা বলেন, আইন বিষয়ে কথা বলেন, আর এই সব বিষয়। ক্রাইসিস ম্যানেজমেন্ট যেটাকে বলে, শেখ হাসিনাকে এখনই এনে দেন, দেখেন যে এই যে খাদ্য সমস্যা, সব বিষয়গুলো সমাধান করে দেবে। কারণ মানুষের যে দূরদর্শিতা থাকে, সবার সঙ্গে সুসম্পর্ক থাকে, যে আপনার প্রতিবেশী আছে তার সঙ্গে সুসম্পর্ক না রাখলে আপনাকে কি আপনার বিপদে সে আগে আসবে? আগে আসবে না কখনো। আর আপনি যখন ধরেন বাংলাদেশের মতো একটা জিনিস দেখেন, বাংলাদেশ শ্রীলঙ্কাকে লোন দিয়েছে না, সুদানকে লোন দিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে কেউ দিতে পারছে কোনোদিন? সেই বাংলাদেশের বলতেছে বাংলাদেশের শেখ হাসিনার টাকা নিয়ে গেছে, তাহলে এই লোন গুলো কিভাবে দিল, এই প্রজেক্ট গুলি কিভাবে করলো? সুতরাং যিনি সমস্যার সমাধান দিয়েছেন তাকে আমরা ফ্যাসিস্ট বানিয়েছি এবং তাকে আমরা অপরাধী কাঠগড়ায় দাঁড় করিয়েছি। সুতরাং এটা বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনই বুঝতে পারছে। আপনি যে গ্রাম, আমি দেখলাম সবচেয়ে মজার বিষয়, পিনাকি একটা দিয়েছে জনগণ কি বলছে, এবং সেখানে বিভিন্ন বলছে আমরা শেখ হাসিনাতে ভালো ছিলাম, শেখ হাসিনার সময় এই সমস্যা হয়নি, বিদ্যুতের সমস্যা হয়নি, খাদ্যের সমস্যা হয়নি, পেঁয়াজের সমস্যা। আমরা এই বদমাইশটা, আমরা এই চূড়ান্ত বদমাইশটার নাম আমরা নিতে চাই না। না, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক আছে, আমাদের শত্রু শুনতে হবে রে ভাই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা প্রশংসায় পঞ্চমুখ হলো আমার কথা। রাইট, শত্রু এখন প্রশংসা শুরু করে দিয়েছে, দেশে আসে পিটানি দিবে জনগণ যে তুমি এইগুলো বলে আমাদেরকে ভড়কাইছিলা, এখন তুমি আসো তোমাকে পিটাই। না, আসবে না কোনোদিন, সে কোনোদিনই আসবে না, সে জানে। বরং সে তো আসবেই না, বরং ডক্টর ইউনূস সাহেবের ওই ভিআইপি, মানে তাকে নাকি ফেরেস্তার পদ দেওয়া হয়েছিল, ওই ফেরেস্তার পদের 6 মাস, 1 বছরে ফেরেস্তা পদের 6 মাস কেটে নিয়েছে তার নিরাপত্তার দায়িত্ব থেকে। আশা করি আরো 3 মাস কমতে কমতে কমে যাবে খুব শীঘ্রই, সেটা আমরা দেখতে পারবো। যাই হোক, ভালো থাকবেন, আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমাদের পরিবেশ, বিদ্যুৎ এবং জ্বালানি বিশেষজ্ঞ জিয়া করিম ভাই বললেন যে এগুলো একটা অজুহাত, হয়তো তারা মেট্রো রেলের সেই তাপমাত্রার তথাকথিত গবেষণাকে দেখিয়ে তারা হয়তো মেট্রো রেল বন্ধ করে ফেলবে, বন্ধ করতে চাইবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের জনগণকে আমাদের জননেত্রী শেখ হাসিনা পদ্মা ব্রিজ চিনিয়েছেন,
পদ্মা ব্রিজ তৈরি করে দেখিয়েছেন, উপর দিয়ে যাওয়া শিখিয়েছেন, মেট্রো রেলে উত্তরা থেকে মাত্র 33 মিনিটে মতিঝিল আসা শিখিয়ে ফেলেছেন। আমার মনে হয় না তারেক রহমান যদি ভুলও এই কাজ করে, এবং তারেক রহমানের যে মুসলেকা বিরোধী দল আছে, সরকারি বিরোধী দল, তারা যদি এই প্ল্যান করে মেট্রো রেল বন্ধ করবে, জিয়া করিম ভাই যেটা সংশয় প্রকাশ করলেন, আশা করি তার এই বক্তব্যের পরে তারা আরো ভয় পেয়ে যাবে, যা চাইলেও আর করবে না বলে আমি মনে করি। কারণ জনগণ, আমি এখানে একটা জিনিস অ্যাড করে দেই, কারণ হচ্ছে যে আপনার মনে থাকার কথা, এই আনু মোহাম্মদ রাই একসময় আন্দোলন করেছিল যে এইটা নগর সৌন্দর্য নষ্ট হবে এই মেট্রো রেল গেলে, মনে আছে আপনার? মনে থাকার কথা। আমার মনে থাকবে না কেন? মনে থাকবে। তাহলে এইটাও তো আরেকটা কারণ হতে পারে যে মেট্রো রেলকে বন্ধ করার একটা পরিকল্পনা হিসাবে, যে আমরা এটাকে দেখাই যে যাতে জনগণকে বোঝানো যায়, ভুল বোঝানো যায়, যার জন্য তারা এইটা করতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, আমি একেবারে ধন্যবাদ আপনাকে। কিন্তু আমার বিশ্বাস যে আপনি ঠিকই বলেছেন, আপনার অনুমান আমি ওইটা ভাবতেই পারিনি যে আসলে সত্য হতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ খাম্বা তারেক থেকে এখন কার্ড রহমান, এই কার্ড যদি মেট্রো রেল কখনো বন্ধ করার অপচেষ্টা চালায়, এই দুরভিসন্ধিমূলক আপনার যেটা সমস্যা হয় সেটা তার সত্য প্রমাণের চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ নিশ্চিত তারেক রহমানকে, রেড রহমানকে, কার্ড রহমানকে রেড কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিদে। ভালো থাকবেন, আবারও কথা হবে, আবার আলোচনা হবে।